আজকে স্বাগত সবাইকে। বাংলা সাহিত্যের ইতিহাস আমরা দেখছিলাম। সেখানে আমরা এর আগে পড়েছি বাঙালি সাহিত্যিকদের লেখা অবাংলা সাহিত্য। মূলত সেগুলো সংস্কৃত ছিল। যেগুলো দেখেছিলাম তার মধ্যে আমরা জয়দেবের রচনাকে দেখেছি, ধৈ এরকম কিছু দেখেছিলাম, এবং রাধা নাম কোথা থেকে এসেছে যদি কারোর মনে থাকে অবশ্যই উল্লেখ করবেন। আরও কয়েকটি নাম আমরা দেখে নেব। নারায়ণ ভট্ট লিখেছিলেন বেণী সংহার, মুরারির অনর্ঘ্য রাঘব, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, ক্ষেমীশ্বর চন্দ্রকৌশিক নৈষধানন্দ, অভিনন্দের রামচরিত এবং শ্রীহর্ষের নৈষধচরিত, নীতিবর্মার কীচকবধ। এর মধ্যে মূলত বাঙালিদের লেখাই আমরা দেখছি। সুতরাং নারায়ণ ভট্ট, মুরারি, বিশাখ দত্ত, ক্ষেমীশ্বর, এদেরকে শ্রীহর্ষ, নীতিবর্মা এদেরকে বাঙালি বলে চিহ্নিত করা গেলেও অভিনন্দ বাঙালি ছিলেন কিনা সেই নিয়ে খানিক সন্দেহ রয়েছে। এর পরবর্তীকালে আমরা দেখে নেব প্রাচীন বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা পুঁথিকে। আমরা এটা কোন সময় পাচ্ছি? মূলত প্রাচীন বাংলা সাহিত্য বলতে আমরা যে সময়কালটা বুঝছি নবম থেকে দ্বাদশ, সম্ভবত দ্বাদশ শতক থেকে আমরা দেখার চেষ্টা করছি, বা অনেক সময় অনেকেই অষ্টম শতাব্দীও বলতে চাইছেন পিছিয়ে গিয়ে। তাহলে আমরা সে সময় কি পাচ্ছি? চর্যাপদ, যাকে একমাত্র নিদর্শন বলা যায় প্রাচীন বাংলা সাহিত্যের। কবে লেখা হয়েছিল চর্যাপদ সেই নিয়ে কিন্তু ভাষাতত্ত্ববিদ পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। তবু মোটামুটি আমরা এই অষ্টম নবম থেকে দ্বাদশ অবধি ধরে নিচ্ছি সময়কালটা, যাতে এই মতগুলোর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা যায় পণ্ডিতরা যে মতগুলো রেখেছেন। চর্যাপদ কোথায় পাওয়া যাচ্ছে, কে আবিষ্কার করছেন এবং পদকারদের নাম কি আমরা একে একে দেখব। তাহলে চর্যাপদের আবিষ্কারে কৃতিত্ব কার? হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছিলেন 1907 সালে তৃতীয়বার, অর্থাৎ প্রথম দুবারের পর তিনি যখন তৃতীয়বার যান তখন তিনি যে যে গ্রন্থগুলো বা পুঁথিগুলো সংগ্রহ করে আন সেগুলো ছিল চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহাবলী, অদ্বয় বজ্রের সহজান্মায় পত্রিকা যেটা সংস্কৃতে লেখা, কান্নপাদের দোহা, আচার্যপাদের টিকা মেখলা সংস্কৃতে, এবং ডাকার্ণব পুঁথি। এইগুলোকে তিনি মূলত চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহাবলী, কান্নপাদের দোহা এবং ডাকার্ণব পুঁথিকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে 1916 খ্রিস্টাব্দে অর্থাৎ 1323 বঙ্গাব্দে শ্রাবণ মাসে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশনা করছেন। তাহলে নাম আমরা কি পেলাম? 1000 বছরের পুরানো বা পুরাণ, এখানে পুরানো হিসেবেই আমরা ধরব বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। চর্যাপদের সাহিত্য মূল্য কেন, বা কেন আমরা একে গুরুত্ব দিচ্ছি, তার অবশ্যম্ভাবী কারণ হলো এর ভাষাতাত্ত্বিক কিছু দিক রয়েছে, ঐতিহাসিক অবশ্যই রয়েছে, সমাজতাত্ত্বিক এবং সাহিত্যিক গুণগুলো এর মধ্যে দেখা যাচ্ছে, যেগুলো আমরা একে একে পরবর্তীকালে আলোচনা করব।
তাহলে আমরা যে নাম পেয়েছিলাম চর্যাপদ বলে, যাকে আমরা জানছি বর্তমানে, মূলত আমরা সকলেই এর সাথে পরিচিত চর্যাপদ, সেই পুঁথি নামেই কিন্তু বিতর্ক রয়েছে। কেউ একে কী নাম দিচ্ছেন? আশ্চর্য চর্যাচয়, কেউ বলছেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। আবার হরপ্রসাদ শাস্ত্রী এটাকে চর্যাচর্য বিনিশ্চয় নামটি বলতে চেয়েছিলেন। ডক্টর নির্মল দাস তার চর্যাগীতি পরিক্রমা জানাচ্ছেন যে গ্রন্থ আচরণীয় এবং অনাচরণীয় তত্ত্বসমূহকে বিশেষ রূপে নিশ্চয় করিয়া দেয়, তাহাই চর্যাচর্য বিনিশ্চয়। অর্থাৎ নির্মল দাসও এখানে চর্যাচর্য বিনিশ্চয় বলতে বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এর মধ্যে চর্যার ভাষা নিয়েও বিশেষ দ্বন্দ্ব বা সমস্যা রয়েছে, যে এটি প্রকৃতপক্ষে কি বাংলা ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন যে পদ ও অনেকের ভাষায় ব্যাকরণের বিশেষ প্রভেদ রয়েছে। তথাপি সমস্তই বাঙ্গালা বলিয়া বোধ হয়। তিনি একে মূলত বাংলা বলতেই গুরুত্ব দিচ্ছেন। আমরা আবার দেখে নেব 1926 খ্রিস্টাব্দে ODBL দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে কি বলছেন? তিনি বলছেন যে ধ্বনিতত্ত্ব ছন্দের বিচারে ডাকার্ণব ও দোহাকোষগুলির ভাষা পশ্চিমা সৌরশ্রেণী অপভ্রংশ এবং চর্যার ভাষা প্রাচীন বাংলা। অর্থাৎ তিনি একে প্রাচীন বাংলাই বলছেন। তখন মূলত বাঙ্গালা বা বাংলা এইভাবেই লেখার প্রচলনটা বেশি। এর যে ভাষা আলো আঁধারি ভাষা বলে একে সন্ধ্যা ভাষা বলা হচ্ছে। সন্ধ্যা ভাষা কেন বলা হচ্ছে, বা একে যে সন্ধ্যা বলা হয় কিনা, একটা আকার না জফলা দিয়ে আকার, এই নিয়েও বিশেষ বিতর্ক রয়েছে। কেন সন্ধ্যা ভাষা একে বলা হয়? সন্ধ্যার মানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলছেন সন্ধ্যা মানে আলো আঁধারি ভাষা, কতক আলো এবং কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। কিন্তু বেশিরভাগই এই বিষয়কে মেনে নিতে রাজি হননি। কারো মতে এটি লিপিকরে প্রমাদ বা সন্ধ্যা সম ধাতু থেকে এসেছে বলে, সমধা ধাতু থেকে এসেছে বলে এই শব্দ সন্ধ্যা ভাষা। মানে অনেকে বলছেন একে সাংকেতিক ভাষা, তাই এটি সন্ধ্যা ভাষা। অনেকে বলছেন আলো আঁধারি, অর্ধেক বোঝা যাচ্ছে অর্ধেক বোঝা যাচ্ছে না, তাই এটি সন্ধ্যা ভাষা। মূলত দেখা যাচ্ছে যে প্রাচীনকালে ধর্মচর্চা, তখনকার যেসব আমরা যে চর্যাপদটাকে পাচ্ছি, পরবর্তীকালে যখন আলোচনা করতে পারবো তখন আরও এর বিষয়ে বিশেষ আমরা দেখব যে গোপনীয়তাকে গুরুত্ব দিতে গিয়ে কিন্তু সাংকেতিক শব্দের মাধ্যমে গুরু শিষ্যের সংলাপ রয়েছে এবং বৌদ্ধ ধর্মের যে প্রভাব সেগুলো দেখা যাচ্ছে। সুতরাং সেই কারণে এখানে সন্ধ্যা ভাষাকে দেখতে পাচ্ছি। আলো আঁধারি বা এগুলো বিশেষ অর্থবহ শব্দ এবং উপমা উৎপ্রেক্ষার সাহায্যে একে আচ্ছন্ন করা বা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
আদি যুগের বাংলা সাহিত্যে আমরা কিন্তু দেখব দোহা কোষগুলো বিশেষ রূপে গুরুত্বপূর্ণ। দোহা কোষ অর্থে ছোট ছোট কবিতাকে আমরা দোহা বলছি। দোহা কোষগুলো যে ভাষায় রচনা হচ্ছে সেটা ষৌরশ্রেণী অপভ্রংশ এবং পরবর্তীকালে সেটা অবহট্ট এই ভাষাতে আমরা পাচ্ছি। এখানে যে যে ধর্ম মতগুলোকে দেখতে পাবো, যেমন বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ্য, শৈবতত্ত্ব অর্থাৎ শৈব ধর্মবাস, তারপরে রয়েছে নাথ পন্থা ইত্যাদি। বিশেষ কিছু উল্লেখ দেখতে পাবো, যেমন দেবনা পূজাহা তীর্থনা যাবা, দেব পূজাহীনা মোক্ষ পাবা। মোক্ষ সেই উচ্চারণ হয় মো ক খ, অর্থাৎ যে আবহাওয়াটার যে ভাষা সেরকমই দেখব। দেব পূজা করো না, তীর্থে যেও না, দেব পূজায় মোক্ষ পাবে না। এবং তারপরে আমরা দেখতে পাবো আগম বেয় পুরাণে পংডিয় মান বংহতি পক্ক সিরিফিল অলিও জিম বাহিরিত ভূয়মন্তি। অবশ্যই আমাদের বোধগম্যের সাধারণ বাংলা ভাষার সমান নয়, তবে কিছুটা যেহেতু বাংলা অবহট্ট থেকে এসেছে, সুতরাং আমরা এর মধ্যে কিছুটা মিল পেতে পারি এবং এনারা বাঙালি ছিলেন বলেই মনে করা হয়ে থাকে। সরহপাদ, কৃষ্ণাচার্য, সররুহবজ্র এবং কৃষ্ণাচার্য, সরহপাদ যারা রয়েছেন, বা তিল্যপাদও রয়েছেন, কান্নপাদ, এরকম আমরা কিছু নাম পেয়ে যাচ্ছি দোহা কোষের মধ্যে। আগম বেদ পুরাণে, তাহলে এখানে মানে হলো আগম বেদ পুরাণ পড়ে পণ্ডিত মান বহন করছে, অর্থাৎ যারা আগম বেদ পড়ছেন এমন পণ্ডিতেরও কিন্তু মান রয়েছে। মান বা যাকে যদি অহংকার বলা যায়, তাহলে সেই মানও কিন্তু তাদের মধ্যে রয়ে গেছে। পক্ক সিরিফিল অলিও জিম ও বাহিরিত ভূয়মন্তি, অর্থাৎ পাকা বেলের চারিদিকে যেমন অলি বৃথা ঘুরে বেড়ায়। তার মানে কীরকম ব্যাখ্যাটা হতে পারে, যে পাকা বেল তাকে বাইরে থেকেই দেখে সন্তুষ্ট থাকতে হয়, যতই গন্ধ থাকুক না কেন অলি কিন্তু তার মধ্যে প্রবেশ করতে পারে না। তাই যার মধ্যে অহংকার রয়েছে তিনি বেদ পুরাণে যতই পণ্ডিত হন, যেহেতু মান রয়ে গেছে, তার অন্তরের যে অন্তরাত্মার যে বহিঃপ্রকাশ তা কিন্তু আমরা দেখতে পাই না। এমনটা মনে করা যেতে পারে যে এর অর্থ হতে পারে। এছাড়া কেন এটি গুরুত্বপূর্ণ, কারণ বাংলার জীবনচর্চা, ধর্মমত পাচ্ছি, যার জন্য সাহিত্যের ইতিহাসে এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে দোহার।